নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত। আর একদম আপনারা কেউ দুঃখ পাবেন না আমাকে দেখে, কারণ অনেকেই আছেন আমি জানি যে তারা অপেক্ষায় থাকেন, একদম আমিও থাকি অপেক্ষায় যে তিনজনে মিলে অনুষ্ঠান করি, তিনজনই করব। কিন্তু যতদিন না অভিনন্দা আসছে ততদিন হয়তো এই অনুষ্ঠানটা আমাকে একা করতে হবে। মেবি বুধবার কালকে হয়তো বৃষ্টি করলেও করতে পারে, আমার ঠিক জানা নেই, কিন্তু আপাতত আমাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাই একদম কেউ টিভিটা বন্ধ করে দেবে না আবার আজকে তনুশ্রী কেন বলে। আর ফোন করবেন, ফোন নাম্বার একটু পরে উপরে আসবে, সরাসরি কথা বলার নাম্বার। কিন্তু আজকে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন আমি আমার জীবনের একদিন আমি হবি নিয়ে কথা বলছিলাম, যে হবি একসময় অনেক রকমের হবি ছিল, কিন্তু এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ইয়োর হবি তনুশ্রী, তাহলে আমার আনসার হবে ঘুম। সব থেকে ভালো লাগে আমার ঘুমাতে, যেটা সব থেকে কম হয় আমার জীবনে। সব থেকে কম সময় আমি ঘুমাই, বিশ্বাস করুন, কিন্তু আমার ঘুমোতে ভীষণ ভালো লাগে। তাই যখনই কোথাও ঘুরতে যাওয়ার কথা হয় বাড়িতে, আমি বলি ঘুমাতে পারবো তো, মানে প্রথম কথা হচ্ছে ঘুমাতে পারবো তো। কিন্তু মুশকিল হচ্ছে প্লেনে করে, প্লেনের জার্নি আমার সবচেয়ে খারাপ লাগে। প্লেনে অনেকেই বলেন প্লেনে চড়তে আমাদের ভালো লাগে, আমার একদম ভালো লাগে না। কেননা প্লেনে উঠলে প্রথম কথা আমার কানে একটা তালা লেগে যায়, সে যত শর্ট জার্নি হোক আর লং জার্নি হোক। তো কানে প্রথম কথা একটা তালা লাগে, আর একটা অদ্ভুত প্লেনের মধ্যে অনেকে দেখেছি ঘুমিয়ে কাদা হয়ে যান। আমার কিছুতেই চোখ বন্ধ করে থাকলেও ঠিক হয় না, এটা ভোঁ ভোঁ করতে থাকে। তারপরে মানে পাশের প্যাসেঞ্জার উঠে বাথরুমে যেতে গেল, তখন আমাকে সরতে হলো। যদি আমি ধারের সিটে বসি, আমি ইউজুয়ালি চেষ্টা করি জানলার সিট যদি না পাই, কারণ আমি প্লেনের মধ্যে আমাকে খুব একটা বাথরুমে যাই না আমি, তো একদম কর্নারের সিটে যদি বসি তাহলে বারবার উঠতে হয়। মিডল সিটটা আমি একদম অপছন্দ করি। আমার প্লেন জার্নি একদম ভালো লাগে না। ট্রেন জার্নি ভালো লাগে, কিন্তু ওই ট্রেনের মধ্যে ঘুম আমার হয় না, একটা দুলুনি থাকে। আর রাত জেগে ট্রেনের লোকদেরই আমি দেখতে পছন্দ করি, কে কীভাবে ঘুমাচ্ছে, কে কী করছে। কিন্তু তবুও মাঝে মাঝে ঘুম এসে যায় ট্রেনের জার্নিতে। আর বাস জার্নি আমি খুব একটা করিনি, নাইটে মানে লং রুটে বাস জার্নি করিনি, মনে পড়ছে না করেছি। তো যার ফলে আমার এটার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আমাকে যদি কেউ বলেন যে তোমার কি ভালো লাগে, আমি বলবো ঘুম। মানে এখন তো আমার এক এবং একমাত্র হবি হচ্ছে ঘুমোতে পারা। যদি আমাকে কেউ বলে যে তুমি আজকে শোবে, তোমাকে একদম ডাকবো না, তুমি যতদিন ইচ্ছে ঘুমাবে, তাহলে আমি মনে হয় কুম্ভকর্ণকেও হার মানাবো। মজা করে বলছি, আসল কথা ঘুমানোর একটা নেশা আমার রয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি কেউ ঘুমোতে ভালোবাসেন? আর এই ঘুমকে কেন্দ্র করে কোনো স্মৃতি আপনাদের রয়েছে যে ঘুমিয়ে পড়েছেন এবং ঘুম থেকে উঠে দেখেছেন যে একটা আনএক্সপেক্টেড ঘটনা, বা ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয়েছে যে এটা এখন সকাল হয়ে গেছে বা এখন রাত হয়ে গেছে? আমার জীবনে এরকম ঘটনা আছে। প্রথম কথা এই ট্রেনের কথা বললাম, যে ট্রেনে করে যাচ্ছি, ঘুমের মধ্যে কথা আসবো সেই প্রসঙ্গে। তো তার আগে একটুখানি বলে দিই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন এবং ইউটিউব অ্যাপে গিয়ে ইউটিউব অ্যাপে যখন আপনি ক্লিক করবেন, সার্চ অপশান সিটিভিএন টাইপ করবেন, আমাদের চ্যানেলটা চলে আসবে। আমাদের চ্যানেলের নামের নিচে দেখুন সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, ওটাকে ক্লিক করে দেবেন এবং ওটা যখনই ক্লিক করবেন অল একটা দেখবেন ঘন্টা নড়বে, ওই ঘন্টাতে ক্লিক করলে অল অপশানে ক্লিক করবেন, ব্যাস আমরা আপনাদের কাছে সাবস্ক্রাইব হয়ে রইলাম। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। আরেকবার চেষ্টা করুন না, নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলতে পারবো। প্লিজ আরেকবার চেষ্টা করুন, আমি চাই আপনাদের সাথে কথা বলতে। এবং আজকে আমি বলেছি, আমার যে ভাই ফোন দিচ্ছে আমি তাকে বলেছি এত ফোন দেবে যেন আমি হাঁপিয়ে যাই। তো আমি ফোন করুন আপনারা 6292242337, 6292242338 এই নাম্বারে। তো আমি যেটা বলছিলাম যে আমার একের পর এক ঘটনা বলি ঘুমের মধ্যে। তো সিকিম যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো ছেলে সিকিম যাচ্ছি। সম্ভবত এটা আমি বলছি 2023-এর ঘটনা, 22 সাল 23 সালের ঘটনা। যেবারে গিয়ে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স, মানে ব্যাড মেয়ার বলতে পারেন। আমার ছোটো ছেলের মানে ও যেটাতে নেগেটিভিটি ফিল করে ওর জীবনে কোনো দিন সেটা সেই জায়গাটা যায় না। যেমন ও খুব ছোটোবেলায় একটা ট্রেনের ঘটনাতে ও আর ট্রেনে মানে লোকাল ট্রেনে উঠতে পারে না, এখন একটা ট্রমা ওর কাজ করে। মানে এখনও কোথাও যেতে গেলে হয় বাসে যায়, নইলে ক্যাব বুক করে যায়, নইলে গাড়ি নিয়ে যায়, মানে ট্রেনের জার্নি ওর পছন্দ নয়। তো সেই রকমই ট্রেনে করে আমরা লং রুটে যাচ্ছিলাম। রাত্রিবেলায় শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম, যে জলপাইগুড়ি নামবো, জলপাইগুড়ি থেকে গাড়ি করে সিকিম যাব। তো ট্রেনে মিডল বার্থ আমার, আপার বার্থ আমার ছোটো ছেলে,
লোয়ার বার্থ আমার হাজব্যান্ডের। তো এই তিনজনের তিনটে বার্থ, আমি মিডল বার্থে, আমাকে বলো তুমি মিডলে শো, আমরা উপর নিচ করে শুয়ে পড়ছি। ঠিক আছে। তো যথারীতি যখন ঘুম ভেঙেছে মাঝরাত্রে, মানে ঘুমিয়ে পড়েছি, আমি অফিস করে গেছি, টায়ার্ড ছিলাম, চোখটা লেগে গেছে, আমি ঘুম ভেঙেছে, এত একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার, মানে হয় না যে যারা সিট কনফার্ম হয়নি, আমি AC3-তে গেছিলাম, আমরা সম্ভবত AC2-এর টিকিট পাইনি আমরা যাওয়ার সময়, তো AC3-তে গেছিলাম। হ্যাঁ, AC3-তেই তো, তিনটে বার্থের কথা বললাম, AC3-তেই গেছিলাম। তো এমন একটা ব্যাড এক্সপিরিয়েন্স, যারা টিকিট পাইনি, এরকমই এক হঠাৎ তাকিয়ে দেখছি এক ভদ্রলোকের চোখ আমার চোখের সামনে, আমি এত ভয় পেয়ে গেছি, মানে উনি দাঁড়িয়েছেন, আমি মিডল বার্থে, শর্ট হাইট, বুড়ো মুখোমুখি, আমি এত ভয় পেয়ে গেছি। তো আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ডেকেছি, আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গেই বলেছেন যে কী হয়েছে, আমি যে না তুমি কিছুই না, তুমি তাহলে এখানে চলে এসো, আমি নিচে গিয়ে শুচ্ছি। তো যাই হোক, এরকম একটা ঘটনা, এটা একটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলো, আমার ঘুম মনে হচ্ছিলো কেন ঘুমাতে গেলাম, এরকম একটা মনে হয়েছিল। আর এরকম প্রচুর হয়, এখনও হয়, যে ঘুম থেকে উঠে সকালবেলা সবথেকে ভালো হয় যখন মর্নিংয়ে উঠি, হয়তো উঠলাম 5টায় অ্যালার্ম বাজলো, তার আগেই হয়তো কোনো কারণে ঘুমটা ভেঙেছে 4:45, আমার মনে হতো যে এমা এখনও তো রাত চলছে, এখনও তো বিকেল হয়েছে সবে, এরমও হয়েছে যে সকাল 6টায় ঘুম ভেঙেছে, ভাবছি সন্ধ্যে 6টায় ঘুম ভেঙেছে। এরকম আমার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে ঘুম নিয়ে, কিন্তু ঘুমোতে আমার সত্যি খুব ভালো লাগে। আজকে ঘুমের গল্প শুনবো আপনাদের কাছ থেকে, কে কতটা ঘুমোতে ভালোবাসেন, ঘুমের কোনো স্মৃতি আছে কিনা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি দিল্লি থেকে শ্রাবণী দত্ত বলছি। হ্যাঁ দিদি। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আর ঘুমের কথা উঠতেই একটা কথা মনে পড়লো। আমরা তখন গৌহাটিতে পোস্টিং ছিলাম, আমার হাজব্যান্ডের চাকরি করতে আমরা গৌহাটিতে পোস্টিং ছিলাম। তো রাত্রে খেয়ে দিয়ে তো শুয়েছি, আর মাঝরাত্রিরে উঠে তখন দেখি পাশের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে হঠাৎ করে। আর সেই যে কি আতঙ্কের ব্যাপার হয়েছিল আপনাকে কি বলবো, যে ঘুমের ঘরে ওই সিনটা দেখতে হবে, জীবনে মানে কল্পনাই করতে পারেনি। রাত্রিরে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, আর যখন ভোরের দিকে দেখছি আমার হাজব্যান্ড প্রথমে উঠেছে, দেখছি লাল আভা দেখা যাচ্ছে প্রত্যেকে, আর ফাঁসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, তারপরে পর্দা সরিয়ে দেখি যে পাশের বাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। একদম মানে একদম পাশের বাড়ি? একদম পাশের বাড়ি, আর ওখানকার বেশিরভাগ বাড়ি কাঠের হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর কাঁচ দেওয়া ছিল। আমরা না কি করবো খুঁজে পাচ্ছি না, যে ওখান থেকে এদিকটা যদি হাওয়া দিত এদিকে সরে আসতো আগুনটা, এমনই অবস্থা হয়েছিল। দুটো সিলিন্ডার ছিল ওদের, তাদের সেটাও বাস করলো। হ্যাঁ, আর 30 ফুট ওপরে আগুনটা ওপরে উঠেছে। হ্যাঁ, আর আমরা এত আতঙ্ক ছিলাম, সব জিনিসপত্র কাগজ যেগুলো আমাদের মানে দরকারি কাগজ ছিল সেগুলোকে সব নিয়ে আমরা আস্তে আস্তে একটা ব্যাগে ভরে বাইরে বেরিয়ে এসেছি। কখন হাওয়া দিলে এই দিকটা ধরে যায়, এরকম অবস্থা হয়েছিল। হ্যাঁ, তো সেই মানে জীবনে ভুলবো না। মানে ওই ঘুমটার কথা সারা জীবন মনে থাকবে, ওই দিনের রাত্রে ঘুমটার কথা। ঘুমিয়ে গেছি, আর ঠিক ভোরে বেলাটা ওই 3:30 থেকে 4টের মধ্যে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, তো সেটা মানে চিরকাল মনে থাকবে আমাদের, এরকম অবস্থা হয়েছিল। অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো। স্মৃতি, আসলে স্মৃতির খোঁজে অনুষ্ঠান, তো স্মৃতির নানা রকমের স্মৃতি আমাদের জীবনে থাকে, স্মৃতির মানে পাহাড় বলা যেতে পারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, শুভ দ্বীপ্রহর। শ্যামাশ্রী দি, বলুন। হ্যাঁ, আমি শ্যামাশ্রী বলছি ঘুম জিনিসটা আমার মধ্যে নেই। তুমি যেরকম বলছো না যে ঘুমিয়ে পড়লে আর ইচ্ছে করে না, কোনো একখানে ছিল ছোটবেলার দিকে, কিন্তু বড় হয়ে মানে বিয়ে টিয়ে হওয়ার পর আর জার্নি করতে করতে আমার ঘুমের এটা চলে যায়। আর ট্রেনেই জার্নি করতে হতো, মানে রাজস্থান থেকে হাওড়া, মানে 2200 কিলোমিটার, দুটো ট্রেন করে আমাদের যাওয়া আসা করতে হতো। যাই হোক, একবার কি হয়েছে, এমনিতে তো ট্রেনে ঘুম হয় না, আওয়াজের চোটে কিছুতেই আমার ঘুম হয় না। যাই হোক, সেবার কি জানি কি হয়েছিল, ঘটনাটা ঘটবে বলেই ডিলাক্সে আসছিলাম, এয়ার কন্ডিশন এক্সপ্রেস, হাওড়া থেকে উঠেছি। সন্ধ্যার আগে আমার মেয়ে তখনো হয়নি, ছেলে বড়, ছেলে তখন 1-1.5 বছরের, ওকে নিয়ে আমি সাইড সিটে শুয়েছি, আর দরজার পাশেই আমাদের সিটটা ছিল। তো হয়তো ঘুমিয়ে পড়েছি, মানে কলকাতার ক্লান্তিতে, কলকাতা থেকে ছেড়ে চলে আসছি ক্লান্তিতে, ঘুমিয়ে পড়েছি।
আমি মাথার তলায় আমার হাজবেন্ডের যে হ্যান্ডব্যাগ সেইটার মধ্যে টাকা পয়সা, তখন তো এই সমস্ত ছিল না, ব্যাংকে রেখে না। টাকা পয়সা, বাড়ির চাবি, ট্রেনের টিকিট, আমাদের 2 টিকিট কাটতে হতো, হাওড়া টু রাজস্থান, উদয়পুর একবারে একসঙ্গে। সেই টিকিট মানে আমি কি এক ভদ্রমহিলা আমার সিটের নিচে বসেছিলেন, এটা আমি লক্ষ্য করেছিলাম। কিন্তু তারপরে যখন ঘুম ভাঙলো তখন দেখি আমার ব্যাগটাও নেই, আর সে ভদ্রমহিলাও ওখান থেকে চলে গেছেন। তো তারপরে তো মানে খুবই চিন্তা, হাজবেন্ড কি করবে। তারপরে টিকির সঙ্গে কথা বলে টিকি বললো যে আপনারা তো হাওড়া থেকে আসছেন, টুনগাতে আপনি করে একটু করুন, অফিসে কথা বলুন, মানে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, ওদের কাছে কপি থাকে, ট্রেনের টিকিটের কপি তো থাকবে ডেফিনেটলি। হ্যাঁ, আর আমাদের 2 টিকিট একবারে বর্ধমান পর্যন্ত, রাজস্থান উদয়পুর পর্যন্ত, বাড়ির চাবি, সব থেকে বড় কথা হচ্ছে বাড়ির চাবি। যাই হোক, তা ওনারা ব্যবস্থা করে দিলেন, একটা কিছু লিখে টিকে দিলেন। তা আমরা দিল্লিতে নেবে, আর আমাদের দিল্লি থেকে নিউ দিল্লি থেকে যেতে হয় ওল্ড দিল্লি থেকে হচ্ছে উদয়পুরের ট্রেন। তো যাই হোক, সেই যাত্রায় তো এইরকম আমার ঘুম হয়েছিল। এমনিতে আমার ঘুম হয় না। এখন আমি তোমাকে আজকে বলছি, আমাকে রোজ স্লিপিং পিল খেতে হয়, তবে আমি কেন, মানে কারণটা কি, মানে এর এই অ্যাংজাইটি কেন? অনেক এই বয়স থেকে আমার হাই বিপি, হার্টবিট বেশি, ঘুম হয় না, তারপর টেনশন, একলা, মানে এখন তো একলা, আগে তো একলা ছিলাম না, কিন্তু ওই সবকিছু ছেড়ে দিয়ে একবারে চলে এসেছি। বাবা মাকে তো বলতে পারবো না, কারণ আমি নিজে দেখে করেছি। যাই হোক, সেই জন্য আমার ঘুম চলে গেছে। আমাকে এখন রোজ স্লিপিং পিল খেতে হয়, ওটা আমার যক্ষের ধন। আমি 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমোই, তবে আমি সকালে উঠে আবার ফের। আমি জানি না আমাকেও কোনো বয়সে গিয়ে স্লিপিং পিলের হাত ধরতে হবে কিনা, কিন্তু আমি একদম ধরতে চাই না। মানে এটা আমি একদম বদ্ধপরিকর, কারণ আমি ঘুমোতে ভালোবাসি, আর সেই ঘুমের জন্য যদি আমার ওষুধ খেয়ে ঘুমোতে হয়, এটাতে আমি খুব কষ্ট পাবো, এটা আমার মনে হয়। আমিও কিন্তু হাই বিপির মানুষ, আমারও কিন্তু বহুদিন ধরে হাই ব্লাড প্রেশার। আমি দিনে 2টো প্রেশারের ওষুধ খাই, সকালে একটা, রাত্রে একটা। কিন্তু আমি ঘুমের ওষুধ খাবো না। তনুশ্রী, আর একটা কথা বলি, আমি দাদা ভাইকে কোনোদিন বলিনি, পরম্পরার দাদা ভাই আর কি। আচ্ছা আচ্ছা। ওনাকে বললে তো উনি করবেন। আমাকে ডাক্তাররা সহজে ঘুমের ওষুধ দিতে চায় না, আমি জোর জবরদস্তি লিখিয়ে নিই। আর যখন আইসিইউতে ছিলাম তখন আমাকে কিছুতেই ঘুমের ওষুধ দেয়নি ডাক্তাররা। মানে আমি হাতে পায়ে ধরবার মতন উপদ্রব, বুকের মধ্যে চারিদিকে তার লাগানো। আমার মনে চায় না ছুটে গিয়ে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই। সারা রাত্রি ওইভাবে আমার কাটতো, সারা দিন ওইভাবে কাটতো। অ্যাকচুয়ালি রাতের ঘুমটা না হলে না শরীর খারাপ হয়ে যায়। বিশেষ করে আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়, জানো তো। আমি না অন্য খারাপ জিনিস চিন্তা করি না, আমি কি করব, কি বলবো, কিরকম ভাবে কথা বলবো তোমাদের সঙ্গে, এইসবের এইটা নিয়েই আমি দিন কাটাই। আমার এইটাই দিন কাটে। আজকে তোমার সঙ্গে যে আলোচনা করলাম, একটু বাদ থেকে আমি এগুলো নিয়ে চিন্তা ঘুমবো না। কিন্তু এখন আমি একটা কথা বলি, ফোনটা রাখুন, আমি বলছি। ঘুমের ওষুধের হাত ছাড়ার চেষ্টা করুন দিদি। কোনো ওষুধই দীর্ঘদিন খেলে সেটা না শরীরে সিজনড হয়ে যায়। আমি কিন্তু খুব কম ওষুধ খাই, বিশ্বাস করুন। মানে আমার ব্লাড সুগারের ওষুধ খাই, ব্লাড প্রেশারের ওষুধ খাই, কিন্তু আমি সাধারণ সর্দি কাশি হলে ওষুধ খাই না, জ্বর হলেও আমি ওষুধ খাই না। আমি চেষ্টা করি আমার নিজস্ব ইমিউনিটিটাকে মানে দিয়ে শরীরটাকে ঠিক করার। এবার আমার প্রেশার সুগার বেড়ে গেছিলো আমার ছেলেকে কেন্দ্র করে, যখন ও দুবাইতে গিয়ে আটকে গিয়েছিল, সেই সময় থেকে আমার শরীর খারাপ, 2020 সাল থেকে। কিন্তু করোনার জন্য নয়, আমার করোনাকে কেন্দ্র করে টেনশনের জন্য। তো ওটাও আমি ছাড়ার চেষ্টা করব, ধীরে ধীরে আমি ওই ওষুধগুলোও বন্ধ করব, কারণ আমি ওষুধের দিকে তাকিয়ে বাঁচতে চাই না। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ তনুশ্রী, আমি স্নেহাশিস রাহা। অনেকদিন পর কথা হচ্ছে, অনেকদিন পর। ঘুম না, অনেকদিন পরে হলেও আমি কিন্তু মানে খুব ফলো করি। সপ্তাহে আমি প্রায় 4 দিন অনুষ্ঠান করেছিলেন, আমি খুব উপভোগ করি। এই সপ্তাহ 2 দিন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা আমাদের প্রাপ্তি। আচ্ছা, ধন্যবাদ। আসলে
হ্যাঁ না অ্যাকচুয়ালি আমার কি মনে হয় জানেন তো, 3 জনের ছবি যায় তো প্রোমো যখন চলে, আমরা 3 জন, আর ওরা আমার থেকে একদম আমার সন্তান সম, ওরা অনেক ছোট এখন। অনেকের মনে হতে পারে না, আমি বলছি অনেকের মনে হতে পারে যে ওরা কেন আসছে না। অভিনন্দা বাড়ি গিয়েছে, বৃষ্টির নিউজ রয়েছে, যার ফলে আমাকে এখন দায়িত্ব সামলাতে হচ্ছে। আমি এটা জানতাম না, আমি কালকে যখন বৃষ্টিকে দেখলাম, কি রে তুই আছিস, আমার নাম কেন লেখা, তখন আমি শুনলাম, তাই জন্য আমি আপনাদেরকে বলতে পারলাম। বলুন। আজকে আপনি এমন একটা বিষয় উপস্থাপন করেছেন, না না 2 অক্ষরের শব্দ কিন্তু ব্যাপ্তিটা বিশাল এবং এতটাই বিশাল। আমি সাধারণভাবে আমি একজন মধ্যবয়স্ক, মানে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে আমি ঘুমোই এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠি। ঘুমের কোনো সমস্যা আমার কোনো কালেই হয়নি, কিন্তু এবারে ঠিক করেছিলাম যে ওয়ার্ল্ড কাপ ফুটবলের আগে সবকটা ম্যাচই দেখবো। তা এতে বুঝতে পেরেছিলাম যে ঘুম তো প্রায় হয়নি 1 মাস, যে ঘুমটা আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয়। মানে সারাদিন ক্লাস নিতে প্রায় ঘুমিয়ে পড়ছি এরকম অবস্থা। ক্লাস প্রসঙ্গ যখন এলো, যেহেতু আমি স্কুলে কর্মরত, মানে টিফিনের পরে আমি দেখেছি কিছু ক্লাস নিতে গিয়ে কিছু ছেলে, সেগুলো আমাদের আইডেন্টি করাই আছে যে তারা একটু মানে ঘুমিয়ে পড়ে আছে। ওই জন্য বলি কি আমরা তাদের একটু আগের বেঞ্চে এনে বসাই, যাতে ঘুমটা তাদের ছেড়ে যায়। তবে যেটা বলে শেষ করব, আমার জীবনে কিন্তু মানে এই ঘুমের একটা খুব ভালো অভিজ্ঞতা আছে। মানে বছর 6 আগেকার কথা, আমাদের পাড়াতেই একজন ভদ্রলোক এবং তার ছেলে এসেছিলেন আর কি ফ্ল্যাট কিনে, এবং একটা বিপদ হয়েছিল। মানে মাঝরাতে তাদের বাড়িতে কেউ ইট ফিট মারত এরকম, এবং অভিযোগটা আমাদের ক্লাবে এসে জানানো হয়েছিল। অনেকে ভুতুরে ব্যাপার বলে উড়িয়ে দিয়েছিলেন, কেউ আবার অনেক রকম গল্প ফেলেছিলেন। তা একদিন এরকম সময় মানে আমি ঠিক করেছিলাম যে আজকে মানে ঘুমোবো না। আমি সাধারণভাবে যে জায়গায় ঘুমোই আমি জানি যে সেখানে যদি ঘুমোই তাহলে ঘুম ভাঙবে না, একটা অন্য জায়গায় ঘুমিয়েছিলাম এবং যথারীতি ঘুম হয়নি। তখন রাত্রি 2-2:30 হবে, শীতের রাত্রি। তা আমি একদম আমার চিলেকোঠার যে ঘর, সেখান থেকে ওই বাড়িটার দিকে লক্ষ্য রেখেছিলাম। দেখেছিলাম যে তারই পাশের বাড়ি থেকে মানে এই ডিস্টারবেন্সটা করা হচ্ছে। আমি হাতে নাতে ধরেও ছিলাম। অর্থাৎ ঘুম মানুষের যেমন উপকারে আসে, অপকারেও আসে, কিন্তু আমি ওনার ভয়টা কাটিয়ে দিয়েছিলাম। তবে একটা কথা বলে শেষ করবো, আপনি একটু প্রসঙ্গটা উত্থাপন করলেন যে ঘুমের ওষুধ খেয়ে না ঘুমিয়ে যদি একটা নির্দিষ্ট মেথড ফলো করলে তাহলে কিন্তু শরীর ঘুমের ওষুধ একটা অভ্যেসই তখন কিন্তু ওষুধ না খেলে আর ঘুম হবে না। আর আমি যেটা করি, আমি একদম অনেস্টলি বলছি, একটা সময় আমি বই পড়তে পড়তে ঘুমাতাম, মানে একটা বই নিয়ে পড়তে পড়তে ঘুমাতাম। আমার যেটা ভালো মনে হয় ওটা তো আছে, ওটাতে চোখের উপর একটা প্রেস পড়ে। না আমি কি বলছি, আমি ইদানিং কালে যেটা করি, আমি একটা মানে যে কোনো একটা ভূতের বা ওই মানে ডিটেকটিভ কিছু একটা চালিয়ে দিই, দিয়ে ওটা শুনতে শুনতে আমি কখন ঘুমিয়ে পড়ি। খুব সফট মিউজিক শুনতে শুনতে ঘুমাই, কখন যে সেটা সারা রাত চলে যায়। আমার আবার গান যদি চলে আমি তো গানের মধ্যে ঢুকে যাব, তখন আবার ঘুমটা চলে যায়, এটা আমার। কিন্তু আমি দেখেছি যেটা একটা ধরুন একটা ডিটেকটিভ স্টোরি মানে হয় না, একটা মানে মিস্ট্রি কিছু এরকম একটা কিছু চালিয়ে দিলে আমি দেখেছি আমি ঘুমিয়ে পড়ি, মানে ওটা চলতে চলতে। একটা কথা, একটা সাজেশন দিয়ে কি শেষ করতে পারি? হ্যাঁ ডেফিনেটলি। আপনারা যদি আগামী দিনের বিষয়টা একটু বলে দেন তাহলে আমরা একটু গুছিয়ে নিতে পারি আগামী কাল বা আগামী দিনের এই অনুষ্ঠানটা হবে ভালোভাবে আজকে বলতে পারি। অ্যাকচুয়ালি বলি স্নেহাশিস দা, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট, মানে আমি এখানে বসে আছি ভাবছি কি নিয়ে আলোচনা করি, আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, যা হয় লাঞ্চ করে সকালে এসেছি, তাই ঘুম নিয়েই কথা বলবো। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। একদম 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 ভালো থাকুন। আর আমি তো যে কথাগুলো আপনাদেরকে বলি, আমার তো কোনো বানানো গল্প নেই, সবটাই তো নিজের জীবনের গল্প। এই যে ঘুমের গল্প সব নিজের জীবনের গল্পই বলবো আপনাদেরকে। তো আমি ঘুমের মধ্যে ট্রেন মিস করেছিলাম, সেই গল্পটা আপনাদের বলবো। এবং সে আমি একা নই, আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে ঘুমের মধ্যে ট্রেন মিস করেছিলাম। সরি, ট্রেন না, ফ্লাইট মিস করেছিলাম। ফ্লাইট মিস করে তারপরে সেই জার্নিটা আমরা ট্রেনে গেছিলাম, সেটাও খুব সুন্দর একটা গল্প। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে, কি নাম আপনার? আমার নাম মহাদেব গোড়াই, আমার স্ত্রীর 45 বছর বয়স। আচ্ছা।
আর মানে আমার স্ত্রী ওষুধ টষুধ খায় না তেমন, মানে একটু শুনে ঘুমিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, মানে আপনার ওয়াইফ ঘুমোতে ভালোবাসেন? হ্যাঁ, তা আরে মানে একটু নাক লাগে আর কি, মানে খুব নয়। ওটার কি কোনো ওষুধ টষুধ না, পাওয়া যাবে? আমি কোনো ওষুধের গল্প করছি না দাদা। অনুষ্ঠানটা হচ্ছে স্মৃতির খোঁজে। আপনার ওয়াইফ ঘুমোতে ভালোবাসেন, তাহলে ফোনটা আপনার ওয়াইফেরই করা উচিত ছিল। যিনি ঘুমোতে ভালোবাসেন বা ঘুম নিয়ে যার ফ্যাসিনেশন আছে তিনি বলবেন কথা। ঘুমের ব্যাপারটা না, এই যে ফ্যাসিনেশন শব্দটাকে ব্যবহার করলাম, আমার একটু আছে। মানে আমি শুলেই ঘুমিয়ে পড়ি, এটা একদম খুব বাস্তব কথা। মানে আমি বেশিক্ষণ জেগে থাকি না, শুলেই আমার ঘুম আসে। আমাকে সবাই খুব হিংসে করে এই জন্য। মানে আমার বোন, আমার মা, আমার হাজব্যান্ড বলে তুমি ভালো মানুষ, একদম শুলেই ঘুমিয়ে পড়ো, কোনো টেনশন নেই। কিন্তু আমার বিছনাটা একটু টান হতে হবে। মানে যে বিছনাটায় আমি শোবো, চাদরটা একটু টান হতে হবে, পরিষ্কার একটা বিছনা হতে হবে, তবেই আমার বেশ একটা ঘুমের ব্যাপার আছে। আর হ্যাঁ, আমার একটা বাতিক আছে যেটাতে আমাকে অনেকেই আপত্তি করেন। আমার বাড়ির লোক তো ভীষণভাবে যে আমার এসিও চলবে, পাখাও চলবে, মানে তবেই আমার একটু ঘুমের জন্য, আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মানে তারপরে আমি বলি যে এসি চলুক, পাখা চলুক, আমি ঘুমিয়ে পড়ে তারপরে তোমরা ফ্যানটা নিভিয়ে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ঘুম আসার সময় ওইটা একটা বাতিক, একটু পাখাটা মাথার উপরে ঘুরছে, ওটা না দেখলে আমি ঠিক ঘুমাতে পারি না, যতই এসি চলুক না কেন। এসি তো চলতেই হবে। যাই হোক, আমি যেটা বলছিলাম, ঘুমের ঘরে প্লেন মিস করেছিলাম, করে সেই জার্নিটা ট্রেনে করেছিলাম এবং পরে ফিল করলাম যে ওই জার্নিটা বেশ উপভোগ করেছিলাম আমরা। কি হয়েছিল, আমার ছোটো ছেলে তখন গোয়াতে ইন্টার্নশিপ করছে, একদম তখন ওর কত বয়স হবে, ওই 19 বছর, ওই মানে কলেজ থেকে করছে সেকেন্ড ইয়ারে, 19 বছরই বয়স তখন ওর। তো ও যখন গোয়াতে ছিল, ওর ইন্টার্নশিপ করেছিল, 6 মাস ও গোয়াতে ছিল। তো আমি এবং ওর বাবা দুজনে মিলে প্রায় 6 মাসের মধ্যে 4 মাসে ওর কাছে গেছি আমরা। কারণ যা হয়, একদম ছোট, আর মনের মধ্যে একটা কোথাও মনে হচ্ছিল ঠিকমতো করতে পারছে কিনা সব কিছু। কারণ ওখানে ইন্টার্নশিপ করা মানে ওখানে একটা বাড়ি ভাড়া করে ওকে রাখতে হয়েছিল। তো এই সব কারণে আমরা যাতায়াত করতাম। তো যেবারে ও ছেড়ে চলে আসবে, আফটার 6 মান্থস ওর ইন্টার্নশিপ হয়ে যাওয়ার পর বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে আনতে হবে। তো ওকে আমরা দুজনে মিলে আনতে গেছিলাম। তো সেই যেবার গেছি, লাস্টবার যেবার যাচ্ছি, সেইবারের ঘটনাটা ঘটেছিল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। গুড আফটারনুন দিদি। আরে বাবা, বিপদ ভঞ্জন দা, বলুন। হ্যাঁ, আমি ফোন করতে চাইছিলাম না, দিদি সবাই ফোন করছে, আর আপনার ভালো একটা টপিক বলেছেন ঘুম, এই জন্য ফোনটা করছি। বলুন। বলছি ঘুমের কথা বলছে, আমি তো অনেক সময় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, বুঝলেন? টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন? টিভি দেখতে যেমন আগে সিনেমা যেতাম, সিনেমা হতো 2টোর সময়, 2:05 দেখি সিনেমা হচ্ছে, ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম, বুঝলেন? তারপর খালি করে আবার ঘুমটা ভাঙলো। এরকম একদিন ট্রেনে করে যাচ্ছি পুরীতে, কিন্তু ট্রেনে কিন্তু ঘুম হয় না। আমি দেখি রাত্রিবেলা সবাই ঘুমায় আর সব নাক ডাকে, সে শুনতে পাই, কিন্তু ট্রেনে ঘুম হয় না, বুঝলেন? আর ঘুমেতে উঠতে দুবার বাথরুম টয়লেটে যেতে হয়। তারপরে দেখি ভোরবেলা একটা লোকে ডাকছে, তার উঠছে না, মানে স্ট্রোক হয়েছে, ঘুমের মধ্যে স্ট্রোক হয়। হ্যাঁ, স্ট্রোক হয়ে গেছে। তারপর সব তার ছেলেমেয়েরা কাঁদছে, কি হলো বাবার, কি হলো বাবার, কি হলো বাবার, কিন্তু হাই প্রেশার ছিল, একবার স্ট্রোক হয়ে গেছিল। আমার মায়ের স্ট্রোক হয়েছিল ঘুমের ঘুরে। হ্যাঁ, ঘুমের অবস্থা। তারপর আরেকবার প্যারাসে যাচ্ছি, প্যারাসের মধ্যে দেখি রাত্রিবেলা ঘুমায় না, দেখি পাটনার থেকে লোক উঠছে, একটা কাজের ব্যাগ চুরি করে নিয়ে গেল রাত্রিবেলা। পরে স্টেশনে দেখেছি, আমার ছেলে দেখেছি, ওদের কার ব্যাগ নিয়ে গেলো, তারপর সবাই চিৎকার করে উঠলো, কে আমার ব্যাগ, আমার ব্যাগ, এই অবস্থা ট্রেনের মধ্যে। কিন্তু বাড়িতে ঘুম হয় রাত্রিবেলা, আর ঘুম না হলে তাহলে ভালো করে রাত্রিবেলা পায়ে একটু জল দিয়ে, মাথায় একটু জল দিয়ে, বা ঠাকুর দেবতা একটু ধ্যান করলাম, প্রাণায়াম করলাম একটু, বা ঠাকুরের বই পড়লাম, তাহলে আস্তে আস্তে ঘুম এসে যায়। ধন্যবাদ দাদা, ভালো থাকুন। ধন্যবাদ। তো আপনারা ফোন করতে থাকুন, হয়তো আর একটি মাত্র ফোনই আমি নিতে পারবো, যেটুকু সময় আছে আশা করি আর একজনের সাথে কথা বলতে পারবো। তো আমি যেটা বলছিলাম যে লাস্টবার যখন ওকে আমরা আনতে গিয়েছিলাম, তো আমরা তখন সেবার ঠিক করলাম যে এবারে প্লেনে যাবো না, এখন ডাইরেক্ট একটা ফ্লাইট ছিল, একটাই ফ্লাইট ছিল, এখন জানি না কটা হয়েছে,
কলকাতা টু গোয়া, কিন্তু আমরা বললাম এবার আর প্লেনে যাবো না, এবার ট্রেনে করে বম্বে যাব। বম্বে থেকে সিদ্ধিবিনায়ক এবং মহালক্ষ্মী মন্দিরে পুজো দেবো, দিয়ে বম্বে থেকে 2 দিন থেকে তারপরে আমরা ওখান থেকে ফ্লাইটে করে গোয়া যাব। বম্বে থেকে গোয়া একটুখানি। তো সেইবারে আমরা এমন পুজো টুজো দিয়ে এত ক্লান্ত যে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় উঠেছি তখন প্লেন চলে গিয়ে ওখানে পৌঁছেও গেছে। তখন অগত্যা ট্রেনে করে গোয়া থেকে বম্বে থেকে গোয়া বাই ট্রেন গিয়েছিলাম, এবং পরে আমরা বললাম যে ঠিক আছে লস হয়েছে, আমাদের টাকা পয়সা নষ্ট হয়েছে, কিন্তু এই জার্নিটা খুব সুন্দর, বম্বে টু গোয়া অসম্ভব ভালো লেগেছিল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি তনুশ্রী ভাইয়া বলছি। আপনার নামও তনুশ্রী? হ্যাঁ, বাহ, বলুন কোথা থেকে ফোন করেছেন? আমি ডায়মন্ডনগর থেকে। বাবা, নেম শেখ আমাদের তনুশ্রী পাঁজা আপনি, আমি তনুশ্রী ভট্টাচার্য। বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। বলুন খুব ভালো। বলুন। আজকের বিষয় হচ্ছে ঘুম। হ্যাঁ, আজকের স্মৃতির খোঁজে। স্মৃতির খোঁজেতে ঘুম। ঘুম নিয়ে হ্যাঁ। কোনো অভিজ্ঞতা আছে আপনার? আমি আপনার ঘুম নিয়ে আপনাকে আমার কোনো? খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। বলছি ঘুম নিয়ে আমার খুব ইন্টারেস্ট। আচ্ছা হ্যাঁ, ঘুম নিয়ে ব্যাপারটা হচ্ছে, আমি ডায়মন্ডনগর থেকে। হ্যাঁ, ঘুম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আছে আছে। বলুন। ব্যাপারটা হচ্ছে, আমি একটু কর্মরত মহিলা ছিলাম। হ্যাঁ, আমার দিদি ভাই, আপনি টিভির আওয়াজটা শুনে শুনে বলছেন তো, সময় যাচ্ছে। আপনি যদি টিভিটা কমিয়ে দেন তাহলে আপনি ফোনে পুরো কথাটা একবারে বলতে পারবেন। ব্যাপারটা হচ্ছে, আমি বাসে জার্নি করতাম। আমি সাব সেন্টারে পোস্টিং ছিলাম। তো প্রায় দিনই আমি বাসে উঠে ভাড়াটা দিয়ে ঘুমিয়ে পড়তাম। তো আমার যেখানে নামার, হ্যাঁ, যেখানে নামার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি টিভিটা একদম কমিয়ে নিচ্ছি। হ্যাঁ বলুন। আপনি ঘুমিয়ে পড়তেন বাসে উঠে ভাড়া দিয়ে, তারপরে কি হতো? আর তারপরে ঘুমিয়ে পড়তাম। তো মোটামুটি যেখানে নামার কথা উঠে পড়তাম। কিন্তু একদিন হলো কি, তো 2টো স্টপেজ এগিয়ে গেছি তারপরে আমি হঠাৎ করে ঘুম হয়ে গেছে। আমার মানে সাব সেন্টারের পেশেন্টটা আমার জন্য ওয়েট করছে, কিন্তু ঘুমিয়ে পড়েছি। তো যদি ওখানে দেখছি এক ভদ্রলোক বলছেন, আপনি ট্রান্সফার হয়েছে? ট্রান্সফার না তো, বলছে যে আপনার তো যে জায়গায় নামেন আপনি নামলেন না। আমি তো উল্টো তাকে বলছি, আপনি কেন আমাকে দেখে যাবেন? মানে আমি উল্টো তাকে বললাম যে আপনি কেন আমাকে দেখে যাবেন? উল্টা চোর কোতোয়াল কো ডাটে। তো যাই হোক, তো নেমে তো আমার তো মাথা খারাপ, আমার তো বাচ্চাদের ভ্যাকসিন দিতে হবে, সেই জন্য আমাকে তারা ওয়েট করছে। তো কোনো রকম নেমে আমার ফিরতে আবার কমিউনিকেশন করে আমি আমার সেন্টারে চলে এলাম। তো সেই অভিজ্ঞতাটা আমার খুব মানে মনে আছে আপনার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। প্রথম কথা নেম শেখ, আর দ্বিতীয় কথা আপনি মানে স্বীকার করলেন যে আপনি ঘুমিয়ে পড়েছেন, তার জন্য আপনি নামতে পারেননি। খুব ভালো কথা। আমি এখনও ঘুমকে নিয়ে আতঙ্কে থাকি। আমার ঘুমোতে ভালোবাসি, আর আমি প্রায় দিনই ঘুমোতে এই স্বপ্নও দেখি যে আমার প্রোগ্রামটা আমি ধরতে পারিনি, অনেক দেরিতে গিয়ে প্রোগ্রামে পৌঁছেছি, এরকম আমি প্রায় স্বপ্ন দেখি। আর তখন ধর্মর করে ঘুম ভেঙে উঠে পড়ি। তো যাই হোক, ঘুম নিয়ে আজকে কথা বলা, কিন্তু কখন যে গিয়ে ঘুমাবো আমি নিজেও জানি না। সবাই খুব ভালো থাকবেন, আর ঘুমের ওষুধের হাত ছাড়বেন। শ্যামাস্ত্রীদিকে উদ্দেশ্য করে সকলকে বলছি, মানে মেডিসিন নিয়ে ঘুমানোটা কিন্তু ঘুম নয়, ওই অ্যাডিকশন থেকে বেরোতে হবে। যেভাবে হোক, মেডিটেশন করে হোক, যেভাবে হোক বেরোতে হবে, কাউন্সেলিং করে হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। স্মৃতির খোঁজে অনুষ্ঠানেরও সঙ্গে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।